আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করেছি উপন্যাস বিষাক্তময় আসক্তি দি ভিলেন সিজন 2, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 12, ভয়েস বাই আরবি। আয়ানা ঠোঁট চেপে কেঁপে কেঁপে কাঁদছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে আসে, গাল চেপে ধরে হিস হিস করে ওঠে। কি সমস্যা বিয়ে করতে? একদম আমার ধৈর্যের পরীক্ষা নিবে না, তাহলে যা হবে তোমার সহ্য ক্ষমতার বাহিরে। আজ যেন আয়ানার সাহস বেড়ে গেছে। মেয়েটা হাঁসফাঁস করে পুনরায় আওড়ায়, একটু চাঁদের হাটে নিয়ে চলুন না, শেষবারের মতো, আর বলবো না। ইরফান গলা ছেড়ে ভ্রু কুঁচকে ফিসেল স্বরে বলে ওঠে, আপনার সাহসের প্রশংসা করতে হয় সুন্দরী। পালানোর ধান্দা করেছেন? চমকায় আয়না, ডানে বামে মাথা নাড়িয়ে চটজলদি বলে, না না না, আমি যাব না। হা হা করে হেসে ওঠে ইরফান। কি ভয়ঙ্কর আর অদ্ভুত সুন্দর, কিন্তু তাতে মুগ্ধতা নয়, বরং আয়ানা হিংস্রতা দেখে। একটানে আয়ানাকে বুকে চেপে ধরতেই ভয়ে চিৎকার করে ওঠে আয়ানা। ইরফান ঠোঁটে ঠোঁট মিলিয়ে সে আওয়াজ আর বেরোতে দেয় না। 1 মিনিট, 2 মিনিট, এমন করে 10 মিনিট পেরিয়ে যেতে হাঁপিয়ে ঢুলে পড়তে চায় আয়ানা। ইরফান শক্ত হাতে বুকে চেপে ধরে, আঙুলে নিজের বুকের ট্যাটুতে ইশারা করে রহস্যময় গলায় বলে, তাকাও। আয়না পিটপিট করে তাকায়। ইরফান বাঁকা হেসে জানতে চায়, কি লেখা আছে এ স্থানে। বাধ্য আয়ানা জবাব দেয়, আয়োজন। সময় নিয়ে বলতে ইরফান হেসে মুখ টেনে বড় বড় নিয়ে আসে। হাসকি সুরে বলে, আমার বুকের এই তোমার নামের ট্যাটু জানান দেয় তুমি সম্পূর্ণ আমার সাথে মিশে তোমার অস্তিত্ব জুড়ে দিয়েছো। এই স্থান তোমার নামে যতবার হালকা হবে ততবার আমি নতুন করে ক্ষতবিক্ষত করে তরতাজা করব, কখনো মিইয়ে যেতে দেবো না। ঠিক তোমার জন্য এই ইরফান খান সব ছারখার করে দিতে রাজি, কিন্তু তোমাকে বিন্দু মাত্র নয়। আমার অস্তিত্বে মিশে তুমি আমার ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়েছ, যা ক্ষণে ক্ষণে তীব্র থেকে তীব্র হচ্ছে। এর থেকে মুক্তির কোনো পথ নেই জান। কাঁপে আয়ানা। ইরফান টেনে বিশাল মিররে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মিররের দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় আদেশ করে, লুক। ভীতু মেয়েটা পিটপিট করে সেদিকে তাকাতে নজরে আসে ইরফানের নেশায় বুঁদ হওয়া লাল লাল দৃষ্টি। নামিয়ে নিতে গেলে পেটে শক্ত হাতের স্পর্শে সাহস হয় না। ইরফান কানে মুখ ঘষে বলে, তুমি প্রেম নও যে হারিয়ে যাবে, যুবক মনের ভালোবাসা নও যে সময়ের ব্যবধানে অতৃপ্ত হবে। তুমি আসক্তি আমার, যা আমার প্রতিটা রক্তবিন্দুতে মিশে আছে, যাকে ছাড়া এক দণ্ড চলবে না আমার। আমি ইরফান খান কোনো দুর্বলতা রাখি না, কিন্তু সেই নিয়ম ভঙ্গ করেছো তুমি। আমার থেকে হারাতে চাইবে তো ধ্বংস হয়ে যাবে সব। আই প্রমিস জান, তুমি আমার থেকে হারাবে তো সব ধ্বংস করে দিব। ভয়ে আয়ানা কি বলবে বুঝতে পারছে না। ইরফান খানের দৃষ্টি যেখানে পাথর, সেখানে আয়ানার ছোট ঘিলু একদম নগণ্য। মুখ লুকাতে চায় ভয়ে, সেদিকে ঈগল দৃষ্টি বুলে ইরফান ভয়ঙ্কর হেসে নিচু হয়ে আয়ানার মুখ বরাবর হয়ে বলে, পৃথিবীতে তুমি সর্বপ্রথম আর একমাত্র এমন একজন ভয়ঙ্কর কিশোরী, যার সামনে এই কাশ্মীরের বাদশা ইরফান খান মাথা ঝুঁকিয়েছে। বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার? আর আমার গুরুত্বপূর্ণ জিনিস আমার নজরে আটকে থাকে। এর থেকে মুক্তির কোনো কালেই মিলবে না। আমাকে সন্তুষ্ট রাখো জান, সবকিছু ভালো থাকবে। আর আমি খারাপ থাকলে সবকিছু জাহান্নামে পরিণত হবে। মনে থাকবে? আয়না উপর নিচ মাথা নাড়ায়, কোনো মতে বলে, থাকবে। ইরফান হেসে আয়নার হাত আঁকড়ে ধরে ঘর ছাড়তে ছাড়তে বলে, আমার সাথে চালাকি নয় আয়োজন। তোমার বুদ্ধির দৌড় আমার শোবার কক্ষ পর্যন্ত। কি বিচ্ছিরি শোনালো। আয়না চোখ মুখ চেপে বন্ধ করে নিল পুনরায়। খুলে হাঁটে আর গম্ভীর চিন্তা করে, মনে মনে শুধু আওড়ায়, প্রয়োজনে মৃত্যু কবুল করব, কিন্তু আপনাকে নয়। এক জীবন ভয়ের সাথে বাঁচার থেকে আমি মৃত্যু চাই। কিন্তু অবুঝ আয়ানা এটা জানে না ইরফান খান মৃত্যু আয়ানাকে এক চুল ছাড় দিতে নারাজ। জানে না তার বুদ্ধিমত্তার হিংস্রতার দৌড় কোথায়। আয়ানা জেনেও যেন আজ দিশেহারা আর বোকা। চাঁদিরহাট কুঠিরের সামনে পরপর 6টা খানবাড়ির ঈগল-আকৃতির সোনালি গাড়ি এসে থামে। তা দেখে দূর দূরত্ব স্থান থেকে যতগুলো ঘরবাড়ি ছিল সবগুলো দরজা-জানলা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ইরফান খান আর তার হবু বউজানের উপস্থিতিতে সবকিছু হতে হবে শান্ত, নীরব, সুশৃঙ্খল, পরিপাটি। পূর্ব থেকে আসা গার্ড দ্বারা আশেপাশের মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। এখন সবকিছু শুনশান আর শূন্য। আয়ানা বদ্ধ কালো কাচভেদ করে অস্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার শুকনিরের দিকে। ছটফট করছে কখন নামবে, কখন মনির গায়ে মিশে শান্তির নিঃশ্বাস টেনে নিবে। ইস, কতগুলো সময় পর এলো এই খোলা উঠানে আর ছোট কুটিরে। হঠাৎ
হাতে টান অনুভব হতে আছড়ে পড়ে শক্ত উদাম বুকে, লোমহীন টান টান আকর্ষণীয় বুক। মুখ থুবড়ে পড়তে হঠাৎ আতঙ্কে চেঁচিয়ে ওঠে আয়না। না চাইতেও নিঃশ্বাসের সাথে ভেসে আসে তীব্র পুরুষালী শরীরের সুবাস, একদম মাদক ছড়িয়ে পড়ছে মস্তিষ্কে। কিন্তু নিজেকে সংযত করে আয়ানা, কানের লতিতে নরম ঠোঁটের স্পর্শে পরক্ষণে চোখ বুজে নেয়। এখন ৩:৪৫ আয়োজন। হঠাৎ পুরুষালী মন্ত্রমুগ্ধ গলায় এমন সময় নিয়ে বলতেই আয়না পিটপিট করে চোখ মেলে তাকায়। হঠাৎ সময় হিসাবের উদ্দেশ্য বুঝতে পারে না সে। দৃষ্টি আটকায় সুদর্শন মুখের উপর, ভ্রু কুঁচকে যায়, যার নিচের সাদা মণিযুক্ত আকর্ষণীয় তীক্ষ্ণ চোখে আজ মারাত্মক নেশার ভাণ্ডার। কি গভীর আর ভয়ঙ্কর দৃষ্টি! সামান্য দৃষ্টি, কিন্তু আয়নার ভেতরে কাঁপিয়ে দিতে সক্ষম, যেন চোখের দৃষ্টিই শ্বাস আটকে কুপোকাত করে দিবে। ঠিক রাত ৮:৪০ আমাদের বিয়ে, অতঃপর তুমি সম্পূর্ণরূপে আমার। আয়না চমকে তাকায়, চোখ বড় বড় করে তাকাতেই ইরফান বাঁকা হেসে চোখে মুখে উপচে পড়া চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। কাঁপে মেয়েটা। ভিলেনটার সঙ্গে সঙ্গে ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। সেখানে জোরে জোরে শ্বাস টেনে নিতেই এই যাত্রায় মেয়েটা কেমন যেন থরথর করে কেঁপে ওঠে। সেদিকে তাকিয়ে ইরফান শান্ত গলায় বলে, এ সময়ের আগ পর্যন্ত ক্ষণিকের স্বাধীনতা উপভোগ করে নাও আয়োজন। ধরে নাও এটা তোমার ওয়েডিং গিফট। আয়না যেন এমন কথায় শক খেল। ইরফান মুখ তুলে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ইরফান মুচকি হেসে কপালে চুম্বন করতে চোখ বুজে নেয়। পুনরায় খুলে আয়না পুরুষালী শক্ত হাতে থুতনি চেপে ধরতেই প্রেমময় সুরে বলে ওঠে ইরফান, তোমার জন্য কতটা তৃষ্ণার্ত আমি বুঝো তুমি? আয়না তাকিয়ে থাকে, কেমন স্থির হয়ে পড়ে সে, নড়াচড়া করতে পারে না। ইরফান ফের শুধায়, তুমি পাষাণ হৃদয়ের তরতাজা ফুল, যার নেশায় উন্মাদ আমি, একটা ভয়ঙ্কর হৃদয়ের রাজ করা রানী তুমি। তোমার জন্য জাস্ট মরে যাচ্ছি আমি, জাস্ট মরে যাচ্ছি। যাকে দাঁড়ালো ছুরি কিংবা বন্দুকের আঘাতে ক্ষতবিক্ষত করা যায় না, তাকে তুমি প্রতিনিয়ত ধ্বংস করছো। আমার নিয়মে বাঁধা সবকিছু তোমার উপস্থিতিতে তছনছ হয়ে পড়ছে। এত পাগল কেন করেছো আয়োজন? সত্যি তুমি এই কাশ্মীরের বাদশাহ ইরফান খানের মৃত্যুর সব আয়োজন করে নিয়ে জন্মেছো। দেখতে নাজুক, কিন্তু তোমার শক্তি আমাকে হেলিয়ে রেখেছে। আয়না কি বলবে? সে তো এই পুরুষের মুখে ভালো খারাপ কিছুই শুনতে চায় না। প্রেমময় কথা তো নয়, যে পুরুষের হিংস্রতা যে মানুষকে আঘাত করে তৃপ্তি পায়, সে কি করে প্রেমময় সুরে কথা বলে? এমন প্রেমের বাণী তো তার কাছে অভিনয় আর পৈশাচিক নির্যাতনের পূর্ব ফাঁদ মনে হয়। আয়না খুব ভালো করে বিশ্বাস করে এই ভয়ঙ্কর ভিলেন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে না। কিন্তু মেয়েটা এটা বুঝতে পারে না ইরফান খান নিজ বলতে শুধু তার আয়োজনকে বুঝে, আর কিচ্ছু না। গো। কপালে চুমু খেয়ে ইরফান গম্ভীর গলায় বলে ওঠে। আয়ানা অবুঝ মন ধরে নেয় ইরফান তাকে সত্যি ক্ষণিকের মুক্তি দিয়েছে, কিন্তু আদৌ কি তাই? মেয়েটা উল্লাস চোখে হাসে, কি আনন্দ! কিন্তু সেই আনন্দে শিকারীর দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে দানবটা। একজন গার্ড দরজা খুলে দিতেই আয়ানা উৎফুল্ল মনে বেরিয়ে যেতে চায়, তখন পুরুষালী শক্ত হাত চেপে ধরতেই বুকটা কেঁপে ওঠে। মৃদুভাবে ধীর গতিতে ঘাড় ঘোরায় সে। ইরফান বাঁকা চোখে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে থম ইরফানের বাঁকা চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো দেখে থমকে যায় আয়না। ইরফান টেনে বুকে চেপে ধরে আবারও তাকে। আবার কি হলো বুঝলো না আয়না। তুমি আমার অস্বস্তি আয়োজন, তোমার সম্পূর্ণটা আমার, আমার নজরে বন্দি তুমি, এর থেকে মুক্তি নেই তোমার। ইফ ইউ লস মি, এভরিথিং উইল টার্ন ইনটু এ পিল অফ রুবেল। আয়না ভাসা ভাসা চোখে তাকিয়ে থাকে। ইরফানের রহস্যময় দৃষ্টি বুঝে নেয় রাক্ষসের চিন্তাধারা। সে নিজেই যেতে বলে এমন অদ্ভুত কথায় সাজাচ্ছে কেন আজব তো। কিন্তু ইরফান তাকে নীরবে হুঁশিয়ারি দিল, তাকে বুঝলো মেয়েটা। ইরফানের ঠোঁটে রহস্যময়ী হাসি, শুকনো শুকনো ঢোক গিলে নেমে পড়ে আয়ানা। ইরফান স্থির দৃষ্টি করে তাকিয়ে থাকে। মেয়েটা ঘাড় ঘুরিয়ে হেঁটে যায়। পরক্ষণে তাকাতেই সে পলক্ষিক নেশাক্ত চোখে চোখ পড়তে ঝটপট পায়ে চৌকাঠ পেরিয়ে ইরফানের চোখের আড়াল হয়ে যায়। ইরফান রহস্যময় হেসে চুলে নরম হাত বুলিয়ে চোখ বুজে শুয়ে পড়ে সিটে টান হয়ে। তার চিন্তাধারা বোঝা মুশকিল। সুব্বুর বোঝে না তার বসের মতিগতি। এত শান্ত কেন তিনি? এটা তো ঝড় আসার পূর্বাভাস। সে বুঝতে পারছে না কেন বস আয়ানা ম্যামকে স্বাধীনতা দিল, যেখানে খান বাড়িতে থেকেও আয়ানা ম্যাম তার বস ইরফান খান ব্যতীত নড়াচড়া করতে পারে না, অথচ আজ একদম ছাড় দিয়ে দিয়েছে। বাহ!
সুব্বুর এসব ভাবনা ছেড়ে সহসা যে গিয়েছিল কোনো মতে বলে উঠলে, বস, গার্ড দিব ম্যামের জন্য। ইরফান তখন চোখ বুজে কুটিল হেসে বলল, বুঝেছে সুব্বুর, আমার আয়োজন এখনো আমার সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। তাকে আজ সম্পূর্ণ ইরফান খান সম্পর্কে পরিচিত করতে হবে, যাতে ভবিষ্যতে এই মাফিয়া বস ইরফান খান ছাড়া মনের ভুলেও দ্বিতীয় কিছু না বুঝতে পারে। সুব্বর হাঁ হয়ে তাকিয়ে কিছু বলবে তার পূর্বে ইরফানের অস্বাভাবিক দৃষ্টিতে চোখ মেলতেই নিচে তাকায়। তা দেখে কপালে চিকুন চিকুন ঘাম জমে তার। যে জিনিস আপোষে পোষ মানে না তাকে ছিনিয়ে নিতে হয়। কি ভয়ঙ্কর হাসি! সুব্বর বুঝতে পারে আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কপালের ঘামটুকু রুমাল চেপে মুছে নেয় সুব্বুর। ইয়াসমিন জামা চুলোয় পায়েস রান্না করছে, যার মিষ্টি সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। তুলতুলকে নিয়ে আতাউর জামান ডাক্তারের কাছে গিয়েছে অনেক সময় হলো। তিনি ঝটপট হাতে কয়েক পদের মিষ্টি বানান, মুখে খুশির ঝলক। আজ কতদিন পর আয়ানাকে দেখতে যাবেন। মেয়েটার বিয়ে, সে উপলক্ষে নিমন্ত্রণ সম্পূর্ণ কাশ্মীরবাসীর সঙ্গে চাঁদের হাটের সকলেরও। পিছনের কথা ভাবলেন না তিনি। কি হয়েছে কি হবে চিন্তা করলেন না। আয়নার সাথে কতদিন পর দেখা হবে, সেই খুশিতে মেয়েটার পছন্দের কয়েকটা করে মিষ্টি বানাতে ব্যস্ত। বাচ্চা মেয়েটা মিষ্টির প্রতি খুবই আকৃষ্ট, এ কথা সে ভালো করে জানে। এক কথায় মিষ্টি পোকা বলা চলে। পেলে দিশেহারা হয়ে পড়ে, কেমন রোজ আবদার করতো। আয়নার আদুরে আবদার মনে পড়তেই চামচ দিয়ে হাঁড়িতে চালাতে চালাতে হাত থমকে যায়, বুক ভার হয়ে আসে। সঙ্গে সঙ্গে কানে ভেসে আসে একটা ডাক, মনি। থমকে যান ইয়াসমিন জামান। চটজলদি মাথা ঘুরিয়ে আয়নাকে আসতে দেখে জাপটে ধরেন, হু হু কেটে অভিযোগ করে, তুমি আমাকে ভালোবাসো না মনি? কত নিষ্ঠুর তুমি! আমাকে ওই জাহান্নামে ফেলে এসেছো, একবার খোঁজও নাওনি। এবার হুঁশ হয় ইয়াসমিন জামানের। আতকে এদিক সেদিক তাকিয়ে টেনে বুক থেকে ছাড়ায় আয়নাকে, ফিসফিস করে বলে, তুমি এখানে কি করছো আয়ু? ছোট হুজুর কোথায়? কে নিয়ে এসেছে তোমার? আয়না পুনরায় বুকে মুখ ঘুষে কান্না স্বরে বলে ওঠে, দানবটাই রেখে গিয়েছে, বলেছে রাত হওয়ার আগ পর্যন্ত আমি স্বাধীন। এবার যেন দিশেহারা হয়ে পড়েন ইয়াসমিন জামান। আয়ানাকে চট করে ছাড়িয়ে দৌড়ে দরজার দিকে ছুটে যান। বাহিরে দৃষ্টি রেখে চারিপাশে তাকান। কোথাও ইরফান কিংবা খান বাড়ির কেউ নেই। পুনরায় আয়নার কাছে এসে হাত টেনে ভীতু স্বরে শক্ত গলায় বলে, তুমি এত অবুঝ কেন আয়ু? ইরফান তোমাকে মুক্তি এই জীবনেও করবে না। তার দৃষ্টির বাহিরে তোমার অস্তিত্ববিহীন। তুমি এই ছোট বিষয় কেন বুঝতে পারছো না? তাড়াতাড়ি তার কাছে ফিরে যাও, যাও। আয়না কান্না বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেমন নিস্তেজ আর ছোট মনে হচ্ছে তার নিজেকে। মনে কি তার উপস্থিতিতে সকলের ভয় পাচ্ছে? রাখতে চায় না তাকে। অবাক আর অবুঝ গলায় প্রশ্ন করে, তুমি আমাকে রাখতে যাচ্ছ না মনি? সঙ্গে সঙ্গে কঠিন গলার স্বর ভেসে আসে, না, তুমি ফিরে যাও। কতটা কষ্ট হলো আয়নার তা কি বুঝলো মনি? আয়না ঠোঁট কামড়ে মাথা নিচু করে নরম গলায় বলে, তুমি তো আমার জন্য ফাইট করে বলেছিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত। তোমার কি আমার জীবন ঠুনকো মনে হয়? আমার সংসার রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। তোমার জন্য আমরা সবাই কেন মরতে যাব, হ্যাঁ? এমনকি তুমি আমার আপন নও, সৎ বোনের মেয়ে। এতটুকু তোমার জন্য করেছি, আলহামদুলিল্লাহ বলে বিদেয় হও। আয়নার চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির মতো পানির ঝরা পড়ছে। ইয়াসমিন যেমন মুখ ঘুরিয়ে নিলেন। আয়নার যেন বিশ্বাস হয় না এমন কঠিন বাক্য ব্যবহারকারী তার মনি, যার শরীরে সে মায়ের সুগন্ধি নিতে ছুটে এসেছে। হেসকে উঠে আসে আয়ানার, তবু কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলে ওঠে, একটু থাকি না মনি, আর আসবো না। তোমাকে শেষবারের মতো দেখতে ইচ্ছা হলো তাই। দেখেছো, এবার বিদেয় হও, আমাদের মুক্তি দাও। তোমার জন্য আমার সবকিছু ধ্বংসের পথে। আমার সবচেয়ে বড় ভুল তোমাকে আশ্রয় দেওয়া, যা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। দয়া করো আমায়। আমাকে রাখা তোমার জন্য ভুল ছিল মনি? চোখ বুজে শক্ত গলায় ইয়াসমিন জামান বলে ওঠে, হ্যাঁ। আয়না কিছু সময় একটা জীবন্ত পুতুলের মতো তাকিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। চৌকাঠ পেরিয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পান পেছন পেছন ইয়াসমিন জামান এসেছে। মায়া মায়া চোখে তাকায় সেদিকে, অঝরে কেঁদে যাচ্ছে। বারবার চোখ ডলে নিজেকে শান্ত করতে চান। ততক্ষণে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেন ইয়াসমিন জামান। কান্না মুখে চমৎকার হাসে আয়ানা, কি যে দারুণ! তখন দেখতে লাগছে তাকে। বিষাদের হাসি কি এতটা চমৎকার হয়? আয়ানা মুখ তুলে ফর্সা আকাশের দিকে দেখে মিটমিট করে হেসে বলে ওঠে, দেখেছো আল্লাহ, তোমার পৃথিবীতে আমি কতটা সুখী। এত সুন্দর জীবন দিয়েছো যার সাথে সবাই বেইমানি করে। তোমার পৃথিবীতে তারাই সবচেয়ে অসহায় হয়, তাই না? যাদের আম্মি আব্বু থাকে না।
তাদেরকেও ডাকতে চায় না, না কেউ ভালোবাসে যেমন আমাকে বাসেনি। সবাই রূপের প্রেমে পড়ে, কেউ মনের খোঁজ রাখে না। কথাটুকু বলে আর তাকায় না আয়ানা, টুপটুপ করে পায়ে চাঁদের হাট কুঠির থেকে বেরিয়ে যায়। ইয়াসমিন যেমন অনেক সময় বাদে দরজা খুলে আয়ানাকে না দেখতে পেয়ে ভেবে নেয় ইরফানের কাছে গিয়েছে। মেয়েটার আসবে না এমনটা তো চেয়েছিল ছোট হুজুর। ইয়াসমিন যেমন তাড়িয়ে দিবে মেয়েটাকে, আর মেয়েটা একটা নিজের আশায় ছুটে যাবে ছোট হুজুরের নিকটে। হাঁটু গেড়ে বসে পড়ে ইয়াসমিন জামান, আঁচলে দিয়ে মুখ ঢেকে হু হু করে কেটে ওঠে। কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলে, আমাকে মাফ করো আয়ু, আমি তোমাকে নিজের কাছে রাখতে পারিনি। আমি চাইনি তোমার নরম হৃদয় ক্ষতবিক্ষত করতে। আমি নিরুপায়, বড্ড অসহায় আমি। তোমার এমন চাঁদের মতো চেহারা এই চাঁদের হাট কুঠিরকে আটকে রাখতে পারে না। তুমি খান বাড়ির সম্পত্তি পরিণত হয়েছ, যাকে ছাড়া ইরফান খান কিছু বুঝতে নারাজ। আমার তোমার নিষ্পাপ মনে আঘাত করে কলজা ছিঁড়ে যাচ্ছে আয়ু। হঠাৎ পরপর দুটো গাড়ি এসে চাঁদের হাট কুঠিরের সামনে থামতেই ইয়াসমিন যেমন থমকে যান। চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়াতে একজন গার্ড বলে ওঠে, ম্যামকে স্যার এক্ষুনি ফিরিয়ে নিতে বলেছে, তাকে নিয়ে আসুন। আটকে ওঠে ইয়াসমিন জামান। আয়ানা গিয়েছে 30 মিনিট হতে গিয়েছে। এত সময় তো ইরফান পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে তিনি ভেবেছেন। কি হলো, ডাকুন ম্যামকে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ঢোক গিলল ইয়াসমিন জামান, কপালের ঘাম মুছে জলদি বলে ওঠে, তাকে তো আমি ছোট হুজুরের কথা মতো অনেক আগে বাড়ি থেকে চলে যেতে বলেছি, এত সময় তো তার পৌঁছে যাওয়ার কথা। আঁতকে ওঠে পেছনে তাকানো আঁতকে উঠে পেছনে তাকানো সবগুলো গার্ড দৌড়ে ছুটে যান তল্লাশি করার জন্য। ভয়ে কলিজা কাঁপছে ইয়াসমিন জামানের। মাথায় হাত চেপে ঠাস হয়ে ঘরের ফাটা টিলার উপর বসে পড়ে। কোথায় গেল মেয়েটা? তখন দেখতে পান আতাউর জামান আর তুলতুল এগিয়ে আসছে। তুলতুল দৌড়ে মাকে জড়িয়ে ধরে ভীতু স্বরে শুধায়, আম্মি, খানবাড়ির গাটরা কেন? ইয়াসমিন জামান অসহায় দৃষ্টিতে তাকিয়ে মেয়ে আর স্বামীর দিকে। আয়ানা এখানে এসেছিল, আমি তোকে তাড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ছোট হুজুরের নিকট ফিরে গিয়েছে। এখন গার্ড এসে বলছে আয়ানা নাকি ফিরেনি। আতাউল জামান আর তুলতুল দুজনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ততক্ষণ একজন গার্ড কল লাগিয়ে ভয়ে ভয়ে কাঁপা হাতে জানান দেয়, বস, ম্যাম চাঁদের হাট কুঠিরে নেই, পালিয়েছে। ওপার থেকে কি কথা হলো কেউ শুনল না। ইরফান খানের ভয়ঙ্কর হিংস্রতার সম্মুখীন হতে হবে ভাবতে ভয়ে সকলে আড়ষ্ট হয়ে পড়ে। কি করবে কি বলবে কিছু বোঝে আসে না। মুখ চেপে কেঁদে ওঠেন ইয়াসমিন জামান, বিড়বিড় করে আওড়ায়, এমন ভুল কেন করলে আয়ু? তোমার অনুপস্থিতিতে কাশ্মীরে এখন রক্তের বন্যা বয়ে যাবে। জেনেও কেন ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুললে? তুলতুল মাকে জড়িয়ে ধরে কাঁপছে। মিনিট কয়েকের ব্যবধানে ঝড়ের গতিতে 10টার বেশি খানবাড়ির গাড়ি গিয়ে সম্পূর্ণ চাঁদের হাট ঘিরে ফেলল। গাড়ির চাকার ঘর্ষণে সম্পূর্ণ সাইগিরি পাহাড়ের সে পাশটা কেঁপে উঠল। ভয়ে আতঙ্কে ছড়ায় দূর দূরান্তে। এতক্ষণে সকলে জেনে গিয়েছে কাশ্মীরের বাদশাহ ইরফান খানের হবু বউজান পালিয়েছে। আগেরবারের তুলনায় এখন সকলের চোখে স্পষ্ট ভয়। পুনরায় ধ্বংস শুরু হবে ভাবতে জোয়ান বৃদ্ধ থেকে সবাই থরথর করে কাঁপে। মনে মনে আবারও মেয়েটার ভয়ঙ্কর সাহসিকতার দাওয়াত দিতে ভুলে না কেউ। বিশ্বাস করুন ছোট হুজুর, আমি আপনার কথা মতো আয়নাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। জানি না সে কোথায়। আমি আহ হঠাৎ বন্দুকের শব্দে ইয়াসমিন যেমন দিশেহারার মতো পাশ ফিরে তাকাতে চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। মাটিতে ছটপট করছে স্বামী আতাউজ্জামান। ইরফান হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, কিন্তু নিশানা বামের আতাউজ্জামান হন। পায়ে গুলিবিদ্ধ হয়। ইয়াসমিন যেমন থরথর করে কাঁপে। তুলতুলের মাথা বরাবর গুলি চেপে দাঁড়িয়ে আছে একজন। একবার ইরফানের চোখের ইশারা দিতে দেরি তো খুলি উড়িয়ে দিতে দেরি হবে না। অসহায় ইয়াসমিন যেমন হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলে, দয়া করুন হুজুর, আমি দয়া মাই ফুট, দয়া ইরফান খান করে না, জান খায়। একবার শুধু আমার জানের কে হাতের নাগালে পাই, সবকটাকে জীবন্ত বারবিকিউ করব। সুবুর! ভয়ে ঠাস করে বসে পড়েন ইয়াসমিন জামান। মৃত্যু খুব কাছে থেকে দেখতে পারছেন তিনি। নিজের জন্য কষ্ট না হলেও অল্প বয়সী মেয়ে আর ছেলের জন্য ভয় হচ্ছে। এতক্ষণে শহর থেকে শাহাদাতকে ধরে নিয়ে এসেছে নিশ্চয়। সম্পূর্ণ পরিবারকে জ্বলতে দেখার আগে নিজের মৃত্যু কামনা করেন তিনি। বারংবার ভেসে ওঠে আয়নার নিষ্পাপ মুখ। কতটা আদুরে মেয়েটা। রাগের বশে তার কিছু করবে না তো? না জানি কি করবে। কিন্তু যদি মেয়েটা অন্যভাবে আঘাতপ্রাপ্ত হয়তো? এই মুহূর্তে মেয়েটা কতটা অসহায়, তার উপর নতুন কোনো বিপদে পড়লে কি হবে? সে তো এই খানের রাস্তাঘাট কিছুই চেনে না।
না স্পষ্ট স্থানে ভাষা সব বুঝে। এই মরণ মুহূর্তে ইয়াসমিন জামান আয়নার জন্য মন কাঁদে, বিড়বিড় করে আওয়ায়, কোথায় তুমি আয়ু? সুব্বু ছুটে আসে, হাতে একটা রামদা দেখা যায় তার। তা দেখে ভয়ে উচ্চস্বরে কেঁদে ওঠে তুলতুল। সেদিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফান, ঠোঁটে আঙুল চেপে সাইকোদের মতো উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, হুস! আওয়াজ বের হলে জিভ কেটে ছিঁড়ে ফেলবো। মুখ চেপে নিজেকে থামিয়ে নেয় তুলতুল। ইরফান রামদা হাতে তুলে বড় বড় কদমে এগিয়ে যেতে যেতে হুঙ্কার দিয়ে ওঠে, সব কটাকে বেঁধে রাখ, যখন বলবো আগুন দিয়ে জ্বালিয়ে দিবি সম্পূর্ণ বাড়ি, সঙ্গে আবর্জনাগুলো, একটাও যেন বেঁচে না থাকে। বরণ কান্নায় বেসে উঠে চাঁদের হাট কুঠির। কয়েকজন গার্ড মিলে হাত পা বেঁধে ফেলেন ইয়াসমিন জামান, তুলতুল আর মাটিতে থুবড়ে পড়ে থাকা আতাউর জামান। জ্ঞান হারিয়েছেন তিনিও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। মাথায় ঘোমটা টেনে আয়না সম্পূর্ণ মুখ ঢেকে জোরে জোরে হেঁটে চলেছে বাসার তাগিদে। রাস্তাঘাট একেবারে শূন্য, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে, এই ভয়ে থরথর করে কাঁপতে থাকে মেয়েটা। কয়েকবার মুখ থুবড়ে পড়ে হাত পায়ে আঘাত পেয়েছে, যার দরুন হেঁচকি তুলে কাঁদে। পুনরায় সাহস জুগিয়ে দৌড়ায়, মুখটা ঢেকে রাখে যাতে কেউ না চিনে। সামনে একটা টং দোকানে দেখা যায় সেখানে কয়েকজন লোক বসা। দীর্ঘ অনেক সময় পরে আয়না মানুষের দেখা পেতে দৌড়ে ছুটে যায় ওখানে। আজ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই নরম কাশ্মীর। কোথাও মানুষজন নেই, যেন সবকিছু থামিয়ে দেওয়া হয়েছে। না আছে গাড়ি ঘোড়া, না আছে কোনো রাজকার্যের কর্মস্থল। সন্ধ্যা হতে শীতের প্রখরতা বেড়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে দোকানের সামনে হাজির হতে দেখা পেল সবাই তাড়াহুড়ো করে ছুটছে। বোঝে না আয়নের কারণ। দোকানি দোকান বন্ধ করতে নিলে আয়না নরম স্বরে বলে, জনাব, এখানে শহরের রাস্তাটা কোন দিকে? একটা মিষ্টি শব্দে দাঁড়ানো দোকানি তাকায়, চোখ পিটপিট করে চেনার চেষ্টা করে, কিন্তু না চিনতে পেরে বৃদ্ধ তাড়া দিয়ে বলে, আজ সবকিছু বন্ধ, গাড়ি ঘোড়া রাস্তা সব। তুমি মেয়ে ফিরে যাও। আটকে ওঠে আয়না, জানতে চায় কেন, কি হয়েছে? দোকানিটা বিরক্ত হয়, লুঙ্গিতে গুজে রাখা দোকানের চাবিটা আটকে ফিসফিস করে বলে, তুমি জানো না মেয়ে, কোন গ্রহে থাকো? আমাদের ছোট মেম সাহেবা কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য সম্পূর্ণ কাশ্মীরে তুলকালাম চলছে। যাকে পারছে খানবাড়ির লোকজন কুপিয়ে দিচ্ছে। তুমি মেয়ে যেখান থেকে এসেছো ফিরে যাও। ভয়ে শ্বাস থেমে যায় আয়নার, থরথর করে কাঁপতে থাকে শরীরটা। ঠাস হয়ে পড়ে যেতে চাইলে দোকানের পিলার ধরে নিজেকে বাঁচায়। বুঝতে পারে তার অনুপস্থিতিতে 1 ঘন্টার ব্যবধানে সম্পূর্ণ কাশ্মীরে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। কিন্তু যখন মনে পড়ে দোকানির বলা, যেখান থেকে এসেছো ফিরে যাও, ভয়ে দ্বিগুণ ঘাবড়ে ঝটপট মাথা দুই দিকে বুলিয়ে বলে ওঠে, আমার শহরে পৌঁছানো প্রয়োজন। আপনি আমাকে অন্য রাস্তার সন্ধান দিবেন চাচা? দোকানির মায়া হলো, ঝটপট বলে, সামনে জঙ্গল ধরে যাবে, তাহলে কিছু পথ বাদে শহরের রাস্তা পাবে, কিন্তু ভুল করেও আবার গাবারতুল গাবায় চলে যেও না মেয়ে, সেটা নিষিদ্ধ। আর বিশাল দিনে সেখানে চরম বিপদ, আর রাতে তো যাও মানে মৃত্যু। ভয়ে আয়না মাথা দুলিয়ে সায় জানায়। সে জানে এই গাবারতুল গাবা তো তার জীবনকে নরক করে দিয়েছে। জেনে বুঝে এই নরকে আবার পা দেবে আয়না? কক্ষনো না। পরক্ষণে মনে আনন্দ হয় রাস্তা পেয়ে। দোকানে চলে যেতে নিলে আয়না কিছু ভেবে পুনরায় পেছনটাকে। দোকানি মাথা উঠিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে আয়না নিচু স্বরে আঙুলটিকে মিনমিন করে বলে, আমার অন্ধকারে ভয় হয় চাচা, আপনার কাছে হ্যারিকেনটা দিবেন? সঙ্গে সঙ্গে দিয়ে দেয় দোকানি, এমন মিষ্টি করে বললে না দেওয়ার সাধ দিয়েছে কার। আয়না হ্যারিকেনটা নিয়ে ধন্যবাদ জানিয়ে চটজলদি চলে যায়। দোকানি পৌঁছে দিতেন, কিন্তু এখন নিজের জীবন বাঁচানো ফরজ হয়েছে। মেয়েটা মানুষ। কাশ্মীরে পুরুষ থেকে তাদের সেফটি বেশি। সম্পূর্ণ কাশ্মীর খানবাড়ির লোক দ্বারা সুরক্ষিত। তাদের কারোর হাতে পড়লে মেয়েটাকে নিশ্চয়ই সেফভাবে পৌঁছে দিবে। সেই চিন্তা করে নিজ পায়ে হাঁটতে শুরু করলেন দোকানি। কিন্তু তিনি এটা বুঝলেন না সম্পূর্ণ কাশ্মীরে আজ আগুনে দাউ দাউ করছে শুধুমাত্র এই নারীর খোঁজে। আয়না ভীতু, অন্ধকার তার জম, তবু আজ এক হারিকেনের আলোয় সে পথ দেখে দেখে পা বাড়াচ্ছে। হঠাৎ মশাল হাতে হইচই করতে থাকা অনেকগুলো গাড়ি ভর্তি তাগড়া জোয়ান কাঁচা রাস্তায় উল্লাস করতে করতে যেতে দেখে আয়না ভুল করে ছোট জঙ্গলের পথ না ধরে গাবারাতুল গাবায় ঢুকে পড়ে, যেখানে তার অভিশাপ লেগেছে। আর সেই স্থানে গিয়ে পড়ে মেয়েটা। ভয়ের তাড়নায় ছুটে চলেছে। সে কি ছুট! যেতে যেতে একদম গভীরে এসে থামে। চারিদিকে ভয়ঙ্কর আর অন্ধকার। হুঁশ ফিরতেই ভয়ে বুক কেঁপে ওঠে তার। হাতে হারিকেন চেপে এদিক সেদিক মাথা ঘুরিয়ে পথ না পেয়ে ডুকরে কেঁদে ওঠে, আমাকে বাঁচাও! এই অন্ধকার আমাকে নিঃশেষ করে দিবে, আম্মি! মাগরিবের আজান পড়েছে, অনেক সময় হলো। চারিদিকে তিমিরে ডুবে। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ আয়নাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে।
কোথাও পাওয়া যাচ্ছে না। খানবাড়িতে রীতিমতো কিয়ামত চলছে। ৮টা ৪০ বিয়ে, সেখানে সবকিছু তৈরি, কিন্তু বউ পালিয়েছে। বারুদের মতো সে সংবাদ ছড়িয়ে পড়েছে। সবাই আতঙ্কে ছটফট করছে, সকলের যেন শ্বাস গলায় আটকে আছে। কেউ ২ মিনিট বসে নেই, ছুটে চলেছে এদিক সেদিক। ১৬ বছরের কিশোরী মেয়েটা পুনরায় সকলের শ্বাস বদ্ধ করার কারণ হয়ে দাঁড়িয়েছে। এইটুকু মেয়ে কাশ্মীরের বুকে সম্পূর্ণ ধ্বংস চালিয়ে দিয়েছে। কেউ ইরফানের সামনে দাঁড়াতে পারছে না, হাতের রামদা রক্তে জুবুথুবু। কটা লাশ কেটেছে তার হদিস নেই। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা, মুখে লেপ্টে আছে রক্তের ছাপ। বস, সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও নেই ম্যাম। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফান। হাতে সিগারেট ফেলে রামদা ঘুরিয়ে হাতের মুষ্টিতে চেপে ধরে। সঙ্গে সঙ্গে গার্ডটার গলা আলাদা করে দেয়। শরীর থেকে সুব্বুর সহ সকল গার্ড সেই মৃত্যুতে ভয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কিছুটা পিছিয়ে যায়। ইরফান যেন একটা মৃত্যুদূত, ভয়ঙ্কর গলায় চিৎকার করে ওঠে। কয়েক ঘন্টায় উধাও হয়ে গেল। জানোয়ারের বাচ্চারা, তাকে খুঁজে বের করে নিয়ে আয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার আগে আমি তোদের নিঃশ্বাস বন্ধ করে দেব। সকলে কেঁপে ওঠে। আয়না ইরফান ঘাড়ে হাত চেপে ধরে মটমট করে শব্দ তুলে সোজা হয়ে তাকায়। হাতের ঈগল আকৃতির ট্যাটু রক্তে ভেসে যায়। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভেজা জিভ ঠেলে হিসহিস করে ওঠে। না, আমার পছন্দ নয়। তোদের হাতে আর ১ মিনিট বাকি। ৮টা বাজার পূর্বে তাকে আমার চাই। প্রয়োজনে লাশের পর লাশ ফেলে দে, মাটি খুঁড়ে নে, কিন্তু বিনিময়ে তাকে আমার চাই। ঠিক সময়ের পূর্বে, আন্ডারস্ট্যান্ড? সারিবদ্ধ সকল গার্ড একসঙ্গে বলে উঠল, ইয়েস বস। সকলে ছুটে বেরিয়ে যায়। পূর্ব থেকে সব তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, এখন আরো জোরালো হলো সব। রাত বাড়ছে, মেয়েটা নিখোঁজ। ইতিমধ্যে মন্ত্রী, মিনিস্টার সব হাজির। এক প্রকার আতঙ্কে ভেসে গেছে সবকিছু। খানবাড়ির সবুজ বিশাল মাঠে হেলিকপ্টার ভিড় করেছে। এক এক করে গার্ড উড়ে উঠে পড়ে সেখানে, অতঃপর পাখা মেলে আকাশের পথে উড়ান দেয়। অন্ধকার কাশ্মীর চারিদিক থেকে আলোকিত হয়ে ওঠে। ইরফান দাঁতে দাঁত চেপে গর্জন করে ওঠে, প্রেম নও তুমি আমার, আসক্তি, বিষাক্তময় আসক্তি তুমি আমার। তোমার জন্য ইরফান খান সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। হাতের রামদা দিয়ে মৃত লাশের বুকে পরপর আঘাত করতে করতে বলে ওঠে, ইরফান খানের আইনে ছাড় নেই আয়োজন। আর সেটা যদি তুমি আয়রা আহমেদ আয়ানা হও, তাহলে ধ্বংস হবে সবকিছু, ধ্বংস। হাতের রামদা ফেলে কেরোসিনের বোতলে তুলে একের পর এক সবগুলো লাশে ছুটিয়ে দেয়। এরপর বোতলটা ছুঁড়ে মারে। মাটিতে জ্বলতে থাকা মশালগুলো তুলে লাশের গায়ে ধরিয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়। দাও দাও করে জ্বলে ওঠে সবকিছু। সেদিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে ওঠে ইরফান। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে চিৎকার করে ওঠে, আমি ভালো না থাকলে কিছু ভালো থাকবে না আইয়ুজান, সবকিছু জ্বলবে ঠিক এমন করে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কি মনে হয়, ইরফান কি আয়ুকে খুঁজে পাবে? আর ওদের বিয়ে কি ঠিক ৮টা ৪০ মিনিটের আগে হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।